গত 10ই মে কোন্নগর থেকে আমরা যাত্রা শুরু করেছি আদি কৈলাসের পথে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 মে আর আমরা এখন রয়েছি কাঠগোদাম বাইপাস রোডের কাছে একটা হোটেলে। কাল রাতে তোমাদেরকে রুমটা তো দেখিয়ে দিয়েছিলাম, এবার রুম থেকে বাইরের যে ভিউটা রয়েছে সেটা একটু তোমাদের এখন দেখিয়ে দেবো। এই হচ্ছে একদম রুমের বাইরের থেকে ভিউ। দেখো, পুরো পাহাড় দেখা যাচ্ছে সামনে। সামনে একটা বিশাল মাঠ, সাথে পাহাড়ের একটা বড় রেঞ্জ। দেখো, এটা পুরো আম বাগান, প্রচুর আম হয়ে রয়েছে। নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো, হয়তো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এদিকে হয়তো দেখা যাচ্ছে প্রচুর আম হয়ে রয়েছে। আর নিচেই একদম মেন রোড, এটাই হচ্ছে কাঠগোদাম বাইপাস রোড। নিচে গাড়ি পার্কিং করা আছে আমাদের। আর সকাল থেকে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। তো আমাদের আজকের আপাতত প্ল্যান রয়েছে মুক্তেশ্বর যাবার, যেটা আমাদের এই কাঠগোদাম আমরা যেখানে ঠিক রয়েছি সেখান থেকে মোটামুটি 68 কিলোমিটারের জার্নি। তো ধরে নাও 2-2.5 ঘন্টা টাইম লাগবে। এবার এটা গুগল অনুযায়ী, এবার রাস্তার কন্ডিশন কেমন, কিরকম কি থাকবে সেটার উপর ডিপেন্ড করছে যে কতক্ষণ টাইম লাগছে। তো আমরা মোটামুটি এখন 9টা বাজে, আর ধরো আধ ঘন্টার মধ্যে মোটামুটি প্যাকিং করে সবকিছু রেডি করে বেরিয়ে পড়বো। হোটেল থেকে বেরোবার আগে চলছে চায়ের প্রস্তুতি। আমরা এখন সবাই লাগেজ গুছিয়ে একদম পুরো রেডি। আমাদের গাড়ি এই পার্কিংয়ে ছিল। এবার এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম ছিল মাউন্ট ভিউ। এই হচ্ছে পুরো হোটেলটা বাইরে থেকে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর তোমরা স্ক্রিনেও এখন দেখতে পেয়ে যাবে। বাইরে কিন্তু ভালো রোদ রয়েছে, প্রচণ্ড গরমও লাগছে এখানে। ওয়েদারটা হ্যাঁ মানে আমাদের কলকাতার মতন অতটা গরম না হলেও মোটামুটি গরম কিন্তু ভালোই রয়েছে। শেষ আর একবার বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। ওপরে বারান্দাতে বসেও আমরা বেশ অনেকক্ষণ টাইম কাটালাম, বেশ সুন্দর লাগছিল। আর এই দেখো, এখানে প্রচুর আম হয়ে রয়েছে, গাছগুলো ভর্তি আম পুরো। হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তাটা কিন্তু এই রকম খারাপ রয়েছে, আর খুব সরুও। এখন সময় 10টা 35। আমরা বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছি। আর প্রথমে ভেবেছিলাম যে মুক্তেশ্বর যাব, বাট আমাদের আবার প্ল্যানে কিছু চেঞ্জ হলো। এখন আগে আমরা যাচ্ছি নৈনিতাল, যেটা এখান থেকে 40 কিলোমিটার পথ আছে। মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। 12টায় পৌঁছবো। নৈনিতালে একটুখানি সাইট সিইং করবো, তারপর আবার আমরা মুক্তেশ্বরের দিকে যাব। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে আর প্রায় 1.5 কিলোমিটার পরে NH 109 ধরবো। এখান থেকে আমরা এখন NH 109 ধরবো, বাদিকে যাব। ভিউটা ভালো লাগছে, বেশ পাহাড়ে ঘেরা চারপাশ। রাতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সকালে বেশ ভালো লাগছে। আশেপাশে বেশ সুন্দর ফুলের গাছও রয়েছে। এই পুরো রাস্তাটাতেই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল দেখতে পাচ্ছি। বাগ এক্সপ্রেস না, এটা বাগ এক্সপ্রেস। বাগ তো গাড়ি আছে হাওড়া। আচ্ছা, এখান থেকে নৈনিতাল সোজা 34 কিলোমিটার, আলমোড়া 86, রানীক্ষেত 83 কিলোমিটার। সোজাই ধরলাম নৈনিতালের দিকে। সাততাল 33 কিলোমিটার, ভীমতাল 22 কিলোমিটার। আমরা ভীমতাল হয়েই মুক্তেশ্বর যাব।
আস্তে আস্তে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, বেশ উঁচুতে উঠছি বলেই মনে হচ্ছে। এখনো NH 109 ধরেই আমরা যাব। এই পাশের দেওয়ালটা অসম্ভব সুন্দর, বেশ সুন্দর একটা ব্রিজ পেরোচ্ছি। আজ সকাল থেকে প্রথম কয়েক কিলোমিটার বাদে বাকি রাস্তা কিন্তু খুবই ভালো পাচ্ছি। এবার আস্তে আস্তে যত এগোচ্ছি লোকালয় ছেড়ে একেবারে পাহাড়ি পথে প্রবেশ করছি। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ভীমতাল চলে যাচ্ছে ডান দিকে 17 কিলোমিটার, আর আমরা এখন যাব নৈনিতালের দিকে সোজা। আমরা যখন আবার মুক্তেশ্বরের দিকে যাব তখন আবার মনে হয় এই রাস্তা দিয়ে আবার ফিরে এসে এখান থেকে যেতে হবে। নৈনিতাল 31 কিলোমিটার। আর পাহাড়ি রাস্তা এমনিতেই ভীষণ সুন্দর হয়, আর সাথে এই রকম দুপাশে সবুজ গাছপালা অসাধারণ লাগছে। এখান থেকে এবার হেয়ারপিন বেন্ড শুরু হলো, এবার আস্তে আস্তে আরো উপরে উঠছি। সামনে আরো কয়েকটা হেয়ারপিন বেন্ড আছে, ম্যাপে সেরকমই দেখাচ্ছে। এই যে আরো একটা হেয়ারপিন বেন্ড সামনে, আরো খানিকটা উচ্চতা উঠে যাব। ওপরে একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা যাব ডান দিকে। এটা তো মন্দির একটা। নৈনিতাল আর 18 কিলোমিটার। এখানে সামনে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন যাব বাঁদিকে, অর্থাৎ ওপরের দিকে নৈনিতালের পথে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে আলমোড়া এবং কর্ণপ্রয়াগের দিকে। আর এখনো পুরোটাই কিন্তু NH 109 দিয়েই যাব। বাহ, এখানটা খুব সুন্দর। এটা কি ফুল জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে, পুরো অন্যরকম ফুলগুলো। বাহ, এখানটা তো দারুণ, কিন্তু কুয়াশায় ঢাকা। অসাধারণ লাগছে, তাও অসাধারণ লাগছে, দারুণ লাগছে জায়গাটা। খুব সুন্দর। 16 কিলোমিটার বাকি, পুরোটাই আঁকা বাঁকা পথ। নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই নিচের রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এসেছি। বাঁদিকে বেরোচ্ছি উত্তরাখণ্ড কাউন্সিল ফর বায়োটেকনোলজি। নৈনিতালও আর 9 কিলোমিটার বাকি। রাস্তাটা যেন মনে হচ্ছে আর একটু সরু হয়ে যাচ্ছে। আর 6 কিলোমিটার দেখাচ্ছে, বেশি দূর নেই আর। এই নৈনিতাল যাওয়ার পুরো রাস্তাটাই একেবারে মন ভরিয়ে দিচ্ছে। আর 2 কিলোমিটার বাঁদিকে। একেবারে নৈনিতাল ঢুকছি। এখান থেকেই মোটামুটি আশেপাশে গাড়ি পার্কিং শুরু হয়ে গেছে। ভালোই ভিড় পাবো বলে মনে হয়। ধর্মশালা, এখান থেকেই হোটেল মোটামুটি শুরু হয়ে গেল। রাস্তা, তার উপরে এত গাড়ি। মন্ডল শুরু হলো, আমরা ডান দিকটায় যাব এখান থেকে। এই যে সামনেই
লেক দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এবার দেখতে হবে পার্কিং কোথায় করবো। একদম লেক দেখা যাচ্ছে সামনেই। ওইখানে বোটিংও করা যায়। টোল ট্যাক্স এখানে 110 টাকা করে টোল দিতে হচ্ছে। এবার এগোচ্ছে, এবার পার্কিংটা দেখতে হবে আমাদের। এখানে বেশ বোটিং হচ্ছে, অনেকগুলো বোট রয়েছে। নৈনিতাল হলো উত্তরাখণ্ডের একটি শহর এবং জেলার সদর শহর এবং এটি কুমায়ুন বিভাগের অন্তর্ভুক্ত। আমাদের এবারে নৈনিতাল আসার মূল উদ্দেশ্য হলো নয়না দেবীর মন্দির দর্শন করা। আমরা আগে নৈনিতাল ঘুরে গেলেও নয়না দেবীর মন্দির কিন্তু দর্শন করা হয়নি, তাই এবারে সেটাই করতে যাচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৮৩৭ ফুট উচ্চতায় এই নৈনিতাল অবস্থিত। রোদ উঠেছে, এবার তাতে একটুখানি লেকের জলের রংটা ভালো দেখা যাবে। 2020 সালে আমরা এসেছিলাম নৈনিতালে, আবার এতদিন পরে এলাম, প্রায় 5 বছর। আর তবে অনেক কিন্তু চেঞ্জ লাগছে। কত গাড়ি পার্কিং রয়েছে, প্রচুর ভিড় আছে। এখানেই পার্কিং করব আমরা। জায়গাটা অনেক বড়। এখানেও টিকিট নিতে হবে, পার্কিং চার্জ। এখানে গাড়ি রাখছি আমরা। পার্কিং ফিস লেগেছে এখানে 500 টাকা করে। নৈনিতালে ঘোরার জন্য প্রচুর গাইড তোমরা পেয়ে যাবে। আমরা পার্কিংয়ে নেমেই একেবারে আশেপাশে অনেকেই ঘিরে ধরছে গাইড হিসেবে। আমরা যেহেতু শুধুমাত্র নয়না দেবীর মন্দির আর একটু লেকেই ঘুরবো, তাই আমরা কোনো গাইডকে নিইনি। আর তোমরা এলেও মনে হয় এমনিতেই গাইড প্রচুর পেয়ে যাবে, খুব একটা খুঁজতে হবে বলে মনে হয় না। আর নৈনিতালে আসলে অবশ্যই তোমরা রোপওয়েটা ট্রাই করো। আমরা যেহেতু আগে এসেছি, তাই আমরা আজকে আর রোপওয়ের দিকে যাচ্ছি না। সামনেই রয়েছে গুরুদ্বারা, ওইদিকেই যাচ্ছি। তার পাশেই রয়েছে নৈনী দেবীর মন্দির। এখন রোদ উঠেছে মোটামুটি, আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে। প্রথমে গাড়িতে তো খুব গরম লাগছিল, কিন্তু নামার পরে এখন আর সেরকম গরম লাগছে না। হালকা বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে। তো চলো এবার সাইট সিইংগুলো করে নিই। এটাই হলো নৈনিতালের মল রোড। এটা পুরোটাই মার্কেট এরিয়া। বাঁদিকে এখন আমরা যাব নয়না দেবীর মন্দিরের দিকে, আর এইদিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে। মন্দিরের বাইরেই পূজার সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছে। এই হলো নয়না দেবী মন্দির। মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখি এবার কোথায় জুতো রাখবো। ভেতরে প্রবেশ করি প্রথমেই রয়েছে হনুমানজির মন্দির। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই এর থেকে বেশি আর কিছু দেখাতে পারছি না তোমাদের। এই হলো মূল মন্দির এবং এই মন্দিরে প্রতিদিনই অসংখ্য ভক্তের ঢল নামে এবং এটি 51টি শক্তিপীঠের অন্যতম। এখানে দেবীর চোখ পড়েছিল বলে বিশ্বাস করা হয় এবং স্থানীয় মতে মনে করা হয় যে এই নৈনিতাল নামটিও এসেছে এই নয়না দেবী বা নৈনী দেবীর নাম অনুসারে। এই মন্দিরটি 15 শতকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়, তবে 1880 সালে একটি ভূমিধসের কারণে এই মন্দিরটি একেবারেই ধ্বংস হয়ে গেছিল। এরপরে 1883 সালে এই মন্দিরটি আবার নির্মিত হয় এবং এই মন্দিরের পাশেই রয়েছে তাল বা হ্রদ, সেই থেকেই নাম এসেছে নৈনিতাল।
মন্দিরটি নৈনী হ্রদের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৮০০ ফিট উচ্চতায় অবস্থিত। মন্দির দর্শন করে এবার আমরা চলে এলাম মার্কেট এরিয়াতে। এখান থেকে আমরা একটু যাব বোটিং পয়েন্টের দিকে। বেশ উঁচু উঁচু সিঁড়িগুলো। কি দেখি? এই মা, এইটা দেখে সত্যি মন খারাপ হয়ে গেল। এটা কেন হবে? পুরো এখান থেকে পুরো নর্দমার জলটা এসে লেকের জলে মিশছে, আর ওইখানে এই যে আবর্জনা স্তূপ পুরো সৃষ্টিও হয়ে যাচ্ছে। দেখো কত প্লাস্টিক, কত কিছু রয়েছে, পুরো নোংরা হয়ে যাচ্ছে লেকটা। আর লেক তো পুরো বোটে ভরে গেছে। এই জায়গাটা বেশ সুন্দর বলে মনে হচ্ছে। এইখান থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। আমরা এখন নয়না দেবীর মন্দির ঘুরে এসে এখন একদম লেকের ধারে, যেখানে একটা বোটিং পয়েন্ট রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। যদিও টেম্পারেচার এখন গুগলে দেখলাম 30 ডিগ্রি দেখাচ্ছে, তবে এখানে সেরকম বোঝা যাচ্ছে না, গরম খুব একটা লাগছে না, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তাই বেশ ভালো লাগছে জায়গাটা। আর আশেপাশের ভিউটাও খুব সুন্দর, আর আকাশ একেবারে ঝকঝকে নীল, দারুণ লাগছে। লেকে বেশ কিছু বোট ভেসে চলেছে। এই হ্রদটি 4 কিলোমিটার দীর্ঘ এবং 2.5 কিলোমিটার চওড়া। লেকের জলে প্রচুর মাছ দেখা যাচ্ছে। এই দেখো, ভর্তি প্রচুর মাছ রয়েছে। এখানেও কিছু কিছু বোট রাখা রয়েছে, বোটিং চলছেও, অনেকগুলো বোট দেখা যাচ্ছে। এখানে লেকের ধারে বেশ কিছুক্ষণ টাইম আমরা কাটাচ্ছি। এখানে একটা ব্যাপার আলাদা করে বলতেই হবে, এমনি সব কিছুই ঠিক আছে, বাট যেখানে পার্কিংয়ে গাড়ি রাখলাম সেখানে পার্কিং ফিজ নিয়েছে 500 টাকা। এটা একটু বেশি বাড়াবাড়ি লাগছে, তাই না? সময় নিল 110 টাকা, বোধহয় কোনো ট্যাক্সেস হবে। পরে বেরোবার মানে পার্কিংয়ে গেলাম, ওখানে বললো 500 টাকা পার্কিং ফিজ এক একটা গাড়ির জন্য। এটা ভীষণই বেশি। হ্যাঁ, এটা একটু বেশি বাড়াবাড়ি রকমের লাগছে। এত টাকা শুধুমাত্র পার্কিং চার্জ কোথাও আজ অবধি হয়নি, দেখিনি, এই প্রথম দেখলাম কোথাও। বেশ অনেকক্ষণ রয়েছি, এবার আমাদের ছেড়ে যেতে হবে। একদম ইচ্ছা করছে না যেতে, এত সুন্দর হাওয়ার ইচ্ছিল, এত ভালো লাগছে জায়গাটা। যাই হোক, এবার এগোই গাড়ির পার্কিংয়ের দিকে। আর এর সাথেই আমাদের মোটামুটি ছোট্ট করে নৈনিতাল ঘোরা কমপ্লিট। এবার চলেছি মুক্তেশ্বরের পথে। তোরা আগে নেনো না। পার্কিংয়ের জন্য বেশ ভালো জ্যাম। আমাদের মোটামুটি 50 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা 53 মিনিট। বেশ পুরনো ঘরবাড়ি। রাস্তাটা কিন্তু বেশ চড়াই গেছে। আমরা এখান থেকে বাঁ দিক নেব। আমরা এখনো নৈনিতালেই রয়েছি। পাশে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা এখন সকালে ঢুকেছিলাম, আর এখন পাশ দিয়েই বেরিয়ে যাচ্ছি। ডান দিকে এখনো লেক দেখা যাচ্ছে। আমাদের কিন্তু এখনো লাঞ্চ করা হয়নি, তাই আশেপাশে যে কোনো ছোটোখাটো দোকান দেখে আমরা দাঁড়াবো, সেখানে অল্প কিছু খেয়ে নেব। এই পুরো রাস্তাটাতেই মাঝে মাঝে কিন্তু এই রকম ফুড ট্রাক তোমরা দেখতে পেয়ে যাবে। আমরা প্রথমে সেরকমই একটা ফুড ট্রাক দেখে দাঁড়ালাম, তবে এখানে খাওয়ার মতন কিছু পাচ্ছি না, তাই আবার গাড়িতে উঠে পড়লাম। এই সামনেও বেশ কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি, এবার আমরা এখানেই দাঁড়াবো। মুক্তেশ্বর যাবার পথে আমরা এখনো নৈনিতালেই রয়েছি। নৈনিতালে একটা
ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়ালাম। জায়গাটা অসাধারণ লাগছে, পুরো ভীষণ সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। সাথে যে রাস্তা থেকে আমরা উঠেছিলাম এই দেখো সেই রাস্তাটাও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এই পাশেই একটা দোকান রয়েছে, এখানে আমরা এখন মোমো অর্ডার করেছি, তো এখন সেটাই খাবো। এই হচ্ছে ফুড ট্রাকটা, লেখা রয়েছে আই লাভ পাহাড়। আমাদের মোমো এসে গেছে, জানি না এখনো খেয়ে দেখিনি। একটা প্লেটে 8 পিস করে রয়েছে। কেমন খেতে? ভালো। এখানে সবই ভেজ মোমো, চিকেন তো দেখলাম না, অনেকগুলো দোকানই দেখলাম সবই ভেজ মোমোই রয়েছে। তো চলো আপাতত এটাকেই লাঞ্চ হিসেবে দেখছি, এটাই খেয়ে আবার গাড়িতে উঠবো। যেখানে মোমো খাচ্ছিলাম ঠিক তার আগেই রয়েছে এই ভুট্টার দোকানটা। কত করে? 50। ভুট্টা নিয়ে নিয়েছি, দারুণ খেতে। সামনের এই রাস্তা দিয়েই এবার এগোবো, আর নিচে একদম পাহাড়ের খাদ। আমরা সোজাই যাবো, এখন আলমোড়ার দিকেই যাবো। কর্ণপ্রয়াগ 221 কিলোমিটার। ওয়েদারটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা এখন ক্রস করছি ভাবালি বলে একটি জায়গা। এখানে বেশ ভালো জ্যাম রয়েছে রাস্তায়, পুরোটাই মার্কেট এরিয়া পেরোচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ, দুপাশে পুরো ঝাউবনে ঘেরা। আলমোড়া 65 কিলোমিটার এখান থেকে। আরো মেঘলা হয়ে গেছে, অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। এদিকে মেঘ আছে আকাশে, বৃষ্টি হলেও হতে পারে। চারিদিক থেকে কেমন পোকার আওয়াজ হচ্ছে। রাস্তাটা আরো নিস্তব্ধ থাকলে ভালো বোঝা যেত। সুন্দর লাগছে, এই জায়গাটাও অপূর্ব লাগছে। এই শেষের কয়েক কিলোমিটার রাস্তায় এক একটা হেয়ারপিন বেন্টে বেশ অনেকখানি করে উচ্চতা উঠে যাচ্ছি। এখানে দুপাশে একেবারে ঘন জঙ্গল আর মাঝে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এই আজকের জার্নিটা সত্যিই আলাদা করে মনে থাকবে। দূরে বেশ সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তবে যদিও সেটা অনেকটাই দূরে, একটু কুয়াশায় ঢাকা, তবুও অসাধারণ লাগছে। যত এগোচ্ছি রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। এই রাস্তাটা এত সুন্দর লাগছে যে যেতে যেতে বারবারই দাঁড়িয়ে পড়ছি। মুক্তেশ্বর যাবার পথে আমরা আবার একটা জায়গায় একটু দাঁড়ালাম। এই জায়গাটা ভিউটা অসাধারণ লাগছে। এই রাস্তাটা সত্যি বলছি মন ভরিয়ে দিচ্ছে। ডান দিকে রয়েছে পাহাড়, আর একদম এইদিকে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। পিছনের দিকের পাহাড়গুলো একটু কুয়াশা রয়েছে, একটু ঝাপসা দেখাচ্ছে, তবে তা সত্ত্বেও অসাধারণ লাগছে। আর এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি, জানি না কতটা দেখা যাচ্ছে। এখানটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, দারুণ। মুক্তেশ্বর থেকে আর অল্প কয়েক কিলোমিটার দূরেই রয়েছি আমরা। এই মুক্তেশ্বর থেকে হিমালয় এবং নন্দা দেবীও দেখা যায়। আমরা মুক্তেশ্বরের আউটস্কার্টসে এসেই গেছি। এখন বেরোচ্ছি জৈন মন্দির, এটা কিন্তু মুক্তেশ্বরের সাইট সিইং এর মধ্যেই পড়ে। আর এখান থেকেই মোটামুটি পরপর হোটেল শুরু হয়ে যাচ্ছে। মুক্তেশ্বরের রাস্তা খুব সুন্দর, সেটা এর আগে অনেকবার শুনেছি, তবে সত্যি এই প্রথমবার আসছি মুক্তেশ্বরের দিকে। সত্যি বলছি রাস্তাটা অসাধারণ। আর এই মুক্তেশ্বরের রাস্তাটা তোমাদেরও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মুক্তেশ্বর নৈনিতাল জেলার একটি গ্রাম। এখানেও আমাদের কিন্তু হোটেল বুক করা নেই। এখন প্রথম কাজ হলো হোটেল খোঁজা।
রাস্তার একদম দুপাশেই রয়েছে বেশ কিছু প্রিমিয়াম হোটেল। তবে আজকে রাতে যেহেতু আমরা থাকবো একটাই রাত, তো সেই জন্য আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যেই হোটেল খুঁজছি। এই হলো আজকের জন্য আমাদের রুম। এখানে ডাবল বেড রয়েছে। রুমটা কিন্তু বেশ বড়ই রয়েছে। পাশে একটা আলমারি দেওয়া, এখানে একটা আয়না রয়েছে, আর এই সাইডে একটা টেবিল দেওয়া রয়েছে। এখানে টিভি আছে, আর এই দেখো উপরটা হচ্ছে এইরকম। রুমটা কিন্তু বেশ ভালোই। আর এই হচ্ছে পাশে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, অনেকখানি জায়গা, মোটামুটি কিন্তু বেশ ভালো। আর এই হচ্ছে একদম রুম থেকে বাইরের ভিউ, অসাধারণ একটা ভিউ আছে। একেবারে খাটে বসেই এইরকম বাইরে একটা ভিউ দেখা যাবে। আসলে আমাদের হাতে যেহেতু একদম অল্প সময় রয়েছে, তাই আজকের মধ্যেই মুক্তেশ্বর ধাম ঘুরে নিতে হবে। রাস্তাগুলো বেশিরভাগই একেবারেই সরু, তাই অনেকটা সময় লেগে যাচ্ছে বেরোতে। আর সাথে বেশ চড়াই রাস্তা, উল্টো দিক থেকে গাড়ি এসে গেলে তাকে পাস দেওয়া কিন্তু বেশ কঠিন। আসলে মন্দিরের প্রবেশপথ যেখানে ছিল সেখানে আমরা গাড়ি পার্কিং পাইনি, তাই আমরা কিন্তু পিছন দিকে চলে এসেছিলাম যেখান থেকে বাহির পথ রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু পিছন দিক দিয়েই মুক্তেশ্বর ধামে উঠব। ওই যে দূরে মুক্তেশ্বর ধামের গেট দেখা যাচ্ছে, তবে এখানে আমাদের আশেপাশে কোথাও গাড়ি পার্ক করতে হবে। এখন যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মুক্তেশ্বর ধামের বাহির পথ। বাহির পথের একেবারেই পাশেই রয়েছে আমাদের গাড়ি। অনেকখানি উঠতে হবে, একদম চড়াই রাস্তা। কিছুটা জায়গায় সিঁড়ি আছে, আবার বাকিটা হাঁটতে হবে। মাঝে রয়েছে ছোট্ট একটা মন্দির। এই মুক্তেশ্বর ধাম হিন্দুদের গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এবার এখান থেকে একেবারে শেড দেওয়া সিঁড়ি করা রয়েছে। এবার এই সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে উঠব। এখনো অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি তোমাদের ভিতরের কোনো দৃশ্য দেখাতে পারছি না। মন্দিরটি সকাল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে রয়েছে সাদা মার্বেল পাথরের শিবলিঙ্গ, এবং শিবলিঙ্গের সাথে রয়েছে আরও বেশ কিছু মন্দির। বিশ্বাস করা হয় এখানে যে শিবলিঙ্গটি রয়েছে তার বয়স প্রায় 350 বছরেরও বেশি। এই মুক্তেশ্বর ধাম 7500 ফিট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরের উচ্চতা 35 ফুট। এই মন্দিরটি সাধু শ্রী মুক্তেশ্বর মহারাজের আবাসস্থল ছিল। মূল মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে মুক্তেশ্বর মহারাজজির সমাধিস্থান। মূল মন্দিরের একেবারে পাশেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছে। আর কি অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখো। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে বেশ কিছু বিশ্বাস এখানে প্রচলিত রয়েছে। মনে করা হয় পাণ্ডবরা যখন নির্বাসিত ছিলেন তারা এখানে এসে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আরও একটি মতে বিশ্বাস করা হয় যে ভগবান শিব এখানে এক অসুরকে বধ করেছিলেন এবং তাকে মোক্ষ বা মুক্তি প্রদান করেছিলেন, তাই এই জায়গাটির নাম মুক্তেশ্বর হয়েছে। ভক্তরা বিশ্বাস করে যে এখানে আসলে তাদের সমস্ত ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হবে। এই মন্দিরের কাঠামোটি কলিঙ্গ স্থাপত্যের প্রাথমিক ও পরবর্তী সময়ের মধ্যে রূপান্তরকে চিহ্নিত করে। এখন সন্ধে 6:15, এখনও সূর্যাস্ত এখানে হয়নি।
আমরা এখনও মুক্তেশ্বর ধামেই রয়েছি। সূর্যাস্ত দেখতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ এখনও দেরি আছে। তবুও জায়গাটা অসাধারণ লাগছে। সত্যি বলছি, এই জায়গাটা ছেড়ে একেবারেই যেতে ইচ্ছা করছে না। এবার আমরা মুক্তেশ্বর ধাম ছেড়ে আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আস্তে আস্তে সূর্যাস্তের সময়ও এগিয়ে আসছে। আমরা নিচে নামতে নামতে ওইদিকে মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। এবার আমরা চললাম হোটেলের দিকে। তবে না, রাস্তাতে একবার দাঁড়াতেই হলো অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে। পুরোটাই একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা সত্যিই ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মুক্তেশ্বর ধাম থেকে বেরিয়েই আমরা একটু এগিয়েই একটা জায়গায় দাঁড়াতে বাধ্য হলাম। সেখান থেকে ঠিক এই রকম একটা ভিউ পাচ্ছি। সূর্যাস্ত চলছে, একেবারে সূর্যাস্তের সময় এখন। এই জায়গাটাও অসাধারণ লাগছে। আকাশে অল্প অল্প মেঘ রয়েছে, সাথে পাহাড়, যদিও কুয়াশায় ঢাকা, আর সাথে এইরকম সূর্যাস্ত। অসাধারণ কম্বিনেশন। এই যে এখানে পাশে গাড়ি রেখেছি আমরা, আর ঠিক এইখানে এইরকম ভিউ। অসাধারণ লাগছে এই জায়গাটা, দারুণ দারুণ। সত্যি একেবারে মনোমুগ্ধকর দৃশ্য। সাথে এখনো দূর থেকে ভেসে আসছে মন্দির থেকে আওয়াজ। অসাধারণ। অসাধারণ সূর্যাস্ত। আস্তে আস্তে এখন অর্ধ সূর্য দেখা যাচ্ছে। কি অসাধারণ রং। পুরো সূর্যাস্ত হওয়ার পর আরো সুন্দর লাগছে। দারুণ দেখলাম। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এরপর এখন আর সেরকম কিছু করার নেই, একেবারে হোটেলে ফিরে রাতে ডিনার সেরে শুয়ে পড়বো তাড়াতাড়ি। এই হচ্ছে আমাদের হোটেলের পার্কিং। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে রয়েছে ভাত, মিক্স ভেজ আর চিকেন। খাবারের টেস্ট প্রত্যেকটাই ভীষণ ভালো ছিল। এরপর আরেকটা জিনিস জানতে পারলাম যে আমাদের হোটেলে যে আলুটা খেতে দেওয়া হয়েছিল, সেই আলুটা একেবারেই হোটেলের পাশে থাকা ক্ষেত থেকে তোলা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার খুব তাড়াতাড়ি চলে আসব আমাদের এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে। কাল সকালেই একেবারে ধারচুলার পথে রওনা দেব। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো।